এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের শিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাসায় এসে শাওয়ার নিতে চলে গেল আরিশ। আরিশের এমন কাজে তার মা আর ছোট বোন খানিকটা অবাকই হয়ে গেল। তবু তারা কোনো প্রশ্ন করলো না, কারণ তারা ভেবে রেখেছে আরিশের অফিসের সমস্যা হয়েছে হয়তো। প্রায় 1 ঘন্টা শাওয়ার পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মুখটা অভিব্যক্তি শূন্য, না আছে হাসি, না আছে কষ্ট, যা আছে সবটা হৃদয়ের ভেতরে আছে। সেখানে এক সাগর পরিমাণ কষ্ট এসে হানা দিচ্ছে। হৃদয়ের ক্ষতটা যে বেশ গভীর হয়েছে তার দম বন্ধ হয়ে আসা এক অস্বস্তিকর অনুভূতিতে বুঝতে পারছে আরিশ। আচ্ছা, নীরার প্রতি তার ভালোবাসা থেকে কোনো খুঁত ছিল, নাকি মানুষ হিসেবে তার মধ্যে কোনো ত্রুটি ছিল, নাকি তার ভালোবাসাটা ছিল ভুল মানুষের প্রতি? সব প্রশ্নগুলো গুলি আসছে, কিছুই ঠিকঠাক চিন্তা করতে পারছে না সে। মাথার ভেতরটা শূন্য হয়ে আসছে, বুকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। এসব আর সইতে না পেরে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমটাও ঠিক মতো ধরা দিচ্ছে না এবার আরিশের চোখে। শেষমেশ বিরক্ত হয়ে সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। বাসায় আসার পর থেকে সারার মনটা আকুপাকু করতে থাকে আরিশকে কল দেওয়ার জন্য। ফোনটা হাতে নিয়ে পুরো রুমময় পায়চারি করছে সারা। তার মন একবার বলছে আরিশকে ফোন করে সান্ত্বনা দেওয়া উচিত, 2-4টে কথাবার্তা বলা উচিত, কিন্তু পরবর্তী মনটা আবারও বলছে না, ফোন করা উচিত। আর কি বা সান্ত্বনা দেবে সে আরিশকে? কথা বলারও তো কিছু খুঁজে পাবে না সে। মনের এমন দোটানায় পড়ে শেষমেশ হাল ছেড়ে দিল সারা। 1 সপ্তাহের জন্য মেডিকেলের ছুটি বলে সারা আপাতত বাসায় বসে ঘুরে ফিরে সময় কাটাচ্ছে। আরিশের কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ভাবলো, এসব কিছু না ভেবে ঘুমিয়ে সময় পার করলে তাও লাভ। তাই লাভ লোকসানের কথা ভেবে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরিশের মা অনবরত আরিশের রুমের দরজা ধাক্কিয়ে চলছে। প্রায় 10 মিনিট যাবত তিনি এ কাজে ব্যস্ত। প্রথম 4-5 বার দরজা ধাক্কানোর পরও যখন আরিশ দরজা খুলল না, তখন তার মায়ের যায় যায় অবস্থা প্রায়। কিছুক্ষণ আগে তুলিও এসে তার মায়ের সঙ্গে দরজা ধাক্কানো শুরু করেছে। দুজনই দুশ্চিন্তা কিছুক্ষণের মাঝেই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। দুশ্চিন্তার জন্য তুলির মনেও নেই যে আরিশের ফোনে একবার কল করা উচিত। পরে যখন মনে আসলো তখন নিজের উপরই নিজের খানিকটা রাগ হলো তার। 1 বার 2 বার 3 বারের বার আরিশ কল রিসিভ করলো। ওপাশ থেকে তুলির চিন্তিত কণ্ঠস্বর শুনে আরিশ নিজের ক্লান্তি, রাগ, ঘুম সব পাশ কাটিয়ে আলসেমি ভঙ্গিতে ঢুলো ঢুলো শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলল। ঘুম ঘুম চোখে সে দেখলো তার মায়ের কান্না প্রায় মুখখানি। তার আর বোনের দুশ্চিন্তা আর রাগের মিশ্রণ এক ভাবাবেগ। আরিশের মা একটু কাঁদো কাঁদো স্বরে বলল, আরিশ, তোর কি হয়েছিল? তুই এতক্ষণ পর দরজা খুললি কেন? আরিশ মৃদু হেসে বলল, আমার মা জান, এত চিন্তা করো তুমি আমার জন্য? আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ওষুধ খেয়েছিলাম বলে ঘুম ভাঙতে সময় লেগেছিল। আরিশের মা ছেলের হাতে আলতো করে মেরে বললেন, তুই জানিস কি পরিমাণ চিন্তা দিয়েছি তোর এই ঘুম? আরিশ এবার একটু শব্দ করে হেসে মাকে জড়িয়ে ভরে বলল, এই না হলে আমার মা আমার মতো অতিরিক্ত চিন্তার অধিকারী নেই। হবই না বা কেন? একমাত্র ছেলে বলে কথা। আরিশ আর তার মায়ের ভালোবাসা দেখে তুলি বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল, সব ভালোবাসা এই ছেলের জন্যই রাখো, আমার জন্য কিছুরই দরকার নেই। আরিশ এসে তুলিকেও জড়িয়ে ধরলো আর বলল, একটা মাত্র ছোট বোন আমার, তোকে না ভালোবেসে যাব কোথায়? আরিশের কথায় তুলি আর তাদের মা হেসে দেয়। খানিক সময় পর আরিশের মা বলল, তোর এক ফুপুর বাসায় দাওয়াত আছে আজ রাতে, তাই তোকে ডাকতে এসেছিলাম। আরিশ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কোন ফুফু? আমার জানা মতে ঢাকায় আমার কোনো ফুফু নেই। তাহলে? তোর আব্বুর খালাতো বোনের বাসা ওটা, আর তুই তেমন চিনবি না হয়তো ওকে, কারণ অনেক বছর যাবত তো দেখা সাক্ষাৎ হয় না।
আজকে সকালে ওকে ফোন দিয়েছিলাম, ও তো আমাদের সবাইকে রাতের খাবারের জন্য ডেকেছে। কোনো অপরিচিত মানুষের বাসায় যেতে এমনিতেই আরিশের ইচ্ছে হয় না, তার উপর আজকে নীরার সাথে তার ব্রেকআপ হয়েছে, সব দিয়ে একটু সেখানে যাওয়ার ইচ্ছা নেই তার। তার মাকে নিষেধ করবে তার উপায় নেই, কারণ সে জানে তার মা নাছোড় বান্দা, রাজি না হওয়া পর্যন্ত তার ছাড় নেই। তাই না সত্ত্বেও সে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সারাকে ঘুম থেকে টেনে তুলে কাজে লাগিয়ে দিয়েছেন রাফেজা বেগম। তার খালাতো ভাইয়ের বউ আর ছেলে মেয়ে আসবে বলে কথা, তাও আবার প্রথমবার। খুশি যেন ধরছে না ওনার। মায়ের এত উৎসাহ দেখে সারা অতি উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, কারা আসছে আজ? জবাবে তার মা বলল, খালাতো ভাইয়ের বউ আর ছেলে মেয়ে আসছে। কিছু সময় পর সারা আবারও জিজ্ঞাসা করলো, সে কি তাদের চেনে? জবাবে তার মা বলল, অনেক বছর আগে দেখা হয়েছিল বলে না চেনার কথা, সামনাসামনি দেখলে হয়তো চিনতে পারো। সব শোনার পর সারা আর কোনো প্রশ্ন করেনি। সে তার মায়ের সাথে কাজ করতে থাকে, ওদিকে তার বাবা আর বোন রুম গোছগাছ করতে থাকে। রাত 8টার দিকে সারার মা সারাকে বলল, মেহমান আসবে দেখে ভালো জামা কাপড় পরে হালকা একটু সাজগোজ করতে। মায়ের কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও সে রেডি হতে রাজি হয়ে গেল। রান্নাঘর থেকে বের হয়ে নিজের রুমে এসে রেডি হতে লাগলো সে। কিছুক্ষণের মাঝে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে সে বিড়বিড় করে বলতে লাগলো, হয়তো মেহমান চলে এসেছে। কলিং বেলের আওয়াজ শোনার আরো 10 মিনিট পর সে রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেল মেহমানদের সাথে কুশল বিনিময় করতে। কিন্তু সেখানে গিয়ে যে তাকে বড়সড় একটা শক খেতে হবে এটা কখনো ভাবেনি সে। সোফায় আরিশকে বসে থাকতে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করলো, তাহলে আরিশ কি তার দুঃসম্পর্কের মামাতো ভাই? সারা আস্তে আস্তে হেঁটে আরিশের মায়ের সামনে গিয়ে সালাম দিল। আরিশের মাও সালামের জবাব দিল। এদিকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে আরিশ অবাক হয়ে সারার দিকে তাকালো। সারাকে দেখে তার চোখগুলো আপনা আপনি বড় বড় হয়ে এলো। সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি? আরিশের বিস্মিত ভাব দেখে সবাই অবাক হয়ে গেল, সাথে তুলিও। সেও প্রথমে সারাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ সে সারাকে অর্থী আর পলাশের বিয়েতে দেখেছিল। তখনও জানতো না যে তারা সম্পর্কে মামাতো বোন হয়। তাই আরিশের মতো সেও অবাক হয়েছিল। আরিশের মা একটু অবাক হয়নি, কারণ তিনি সারাকে আজ প্রথম দেখেছে। তিনি পলাশের বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েন বলে কমিউনিটি সেন্টারে যাননি, তাই সারার সাথে দেখাও হয়নি। তবে সারার মা আরিশ আর তুলিকে ঠিকই চিনে ফেলেন, কারণ বিয়ের দিন তিনি দেখেছিলেন ওদের। আরিশ আর তুলিকে চেনার পরও তিনি কিছু বলেননি, কারণ তিনি সারার রিঅ্যাকশনটা দেখতে চেয়েছিলেন। সারা কিছু না বললেও তার মুখের অবস্থা দেখে সবটাই বুঝতে পেরেছেন রাফেজা বেগম। আরিশের মা ছেলের এমন অবাক চাহনি দেখে জিজ্ঞাসা করলেন, তুই ওকে চিনিস? আরিশের জবাব দেওয়ার আগেই তুলি বলল, আম্মু, আমি আর ভাইয়া সারাপুকে চিনি। পলাশ ভাইয়ের বিয়েতে দেখা হয়েছিল। অর্থী ভাবির বান্ধবী সারাপু। আরিশের মা হাসি মুখে বললেন, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আগে থেকে পরিচিত দুজনে। রাফেজা বেগম হাসি মুখে বললেন, আমি আর আভাও তো আরিশ আর তুলিকে দেখে চমকে যাই, কারণ বিয়ের দিন ওদের দেখেছিলাম আমি, কিন্তু তখনও নাম জানতাম না। সবটা জানার পর আমি আভাকে চুপ থাকতে বলি, কারণ সারার রিয়াকশনটাও দেখতে চেয়েছিলাম। সারা কিছু না বললেও ওর চোখ মুখের হাব ভাব দেখে বুঝলাম যে সেও অবাক হয়ে গিয়েছে। সারার মায়ের কথা শুনে সারার বাবা মৃদু হেসে বললেন, তাহলে ভালোই হলো, সবাই মোটামুটি একটু একটু পরিচিত আছে। আরিশের মা সামান্য হেসে সারাকে নিজের পাশে বসতে ইশারা করলেন। সারাও গিয়ে ওনার পাশে বসে পড়ল। এদিকে আরিশ ভাবলেশীন ভাবে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। এখন তার কিছুই ভালো লাগছে না। আজকে যে সারার সাথে তার এমন ভাবে পরিচয় হবে সে চিন্তাও করেনি।
প্রথমে অবাক হলেও সে স্বাভাবিকভাবেই এখন সব মেনে নিয়েছে। আরিশের মা সারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি। সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোমাকে, অনেক পরিবর্তন হয়েছে তোমার। সারা জানে কোন পরিবর্তনের কথা বলছে আরিশের মা। তার গায়ের রং আগের থেকে বেশ উজ্জ্বল হয়েছে। আগে শ্যামলা থাকলেও এখন তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের হয়েছে, এতেই সে খুশি। আরো নানা কথাবার্তা শেষে রাতের খাবার খাওয়ার পর আরিশ সহ তার মা আর বোন বাসায় ফিরে গেল। বাসায় ফিরেই সে সারার মাকে ফোন দিল। এত রাতে আরিশের মার কল পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলেন তিনি। ফোন রিসিভ করে রাফেজা বেগম চিন্তিত সুরে বললেন, এত রাতে ফোন করেছেন যে ভাবি, কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, তবে মনে একটা আশা জেগেছে। রাফেজা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি আশা ভাবি? তোমার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। আমি আমার আরিশের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ করে আমাদের ঘরে তুলতে চাই। এমন কথা শোনার জন্য রাফেজা বেগম মোটেও তৈরি ছিলেন না। একদিকে তিনি যেমন অবাক হয়েছেন তেমনি খুশিও হয়েছেন। ফর্সাবর্ণী না হওয়ার জন্য ছবি দেখাদেখি করে এর আগে কয়েকটা বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে সারার। দেখতে সুন্দর হলেও ফর্সা না হওয়ায় রিজেকশন পেয়েছে সে। রাফেজা বেগম উচ্ছ্বসিত হয়ে বললেন, সত্যি ভাবি, সত্যি পছন্দ হয়েছে সারাকে? আরিশের মা সামান্য হেসে বললেন, কেন বিশ্বাস করতে সমস্যা হচ্ছে? না মানে। বলে রাফেজা বেগম কয়েক সেকেন্ড চুপ থেকে এবার সংকোচ নিয়ে জিজ্ঞাসা করলেন, আরিশের পছন্দ হবে তো? না মানে ছেলে মেয়ের মত ছাড়া বিয়ে। আরিশের মা আশ্বস্ত হয়ে বললেন, আরিশকে চিনি আমি, আমার পছন্দকে কখনো মানা করবে না ও। আর সারা কি দেখতে অসুন্দর নাকি যে রাজি হবে না আরিশ? তুমি এদিক থেকে নিশ্চিত থাকো, তুমি শুধু সারাকে রাজি করাও। রাফেজা বেগমের খুশি যেন ধরে না। তিনি খুশি হয়ে বললেন, আচ্ছা ভাবি। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই শুক্রবারে ওদের বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দিতে চাইছি। তোমার ভাইকে বলে তিনি তো খুশিতে লাফিয়ে উঠবেন। আর বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছি, কারণটা তো তুমি জানোই। তারিনীর বিয়েটা ভালোভাবে হয়ে গেলে সারাকে অনুষ্ঠান করে তুলে নিব। আর এখন আমাদের পরিবারে একটু অর্থনৈতিক মন্দা চলছে, বুঝছই তো। হ্যাঁ ভাবি, সবটাই বুঝেছি। আমি সারার আব্বুর সাথে কথা বলছি। আচ্ছা। আর দু চারটা কথাবার্তা বলে আরিশের মা ফোন রেখে আরিশের রুমে ছুটলেন। এবার একবারেই আরিশ দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে আরিশের মা রুমে ঢুকে বললেন, তোর জন্য মেয়ে দেখছি আমি। মায়ের মুখে এমন কথা শুনে আরিশ বড় সড়ো একটা ধাক্কা খেল। কোন রকমে ধাক্কাটা সামনে নিয়ে সে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, মানে? মানে তোর বিয়ে দিতে যাচ্ছি, আর মেয়েকে শুনবি? আরিশের কোনো উৎসাহ না পেয়ে আরিশের মাই আগ বাড়িয়ে বললেন, তোর ফুপুর মেয়ে সারা মেয়ে দেখেছে বিয়ের জন্য। এটা শুনে আরিশ কম অবাক হয়েছিল, কিন্তু সে মেয়েটা যে সারা এটা শুনে এবার সে 420 ভোল্টের এক শক খেল। আরিশ কোনো মতে সামলে নিয়ে বলল, সারা? ওকে আমার খুব ভালো লেগেছে, আর মেয়েও অনেক ভালো, সেটা জানি। তোর জন্য ও একদম ঠিকঠাক, তোদের একসাথে মানাবে অনেক। একদিনে এত এত ধাক্কা আর আরিশ সামলাতে পারছে না। প্রথমে নীরার সাথে তার ব্রেকআপ, তারপর সারার সাথে নতুন সম্পর্কের দেখা মেলা, তারপর তার বিয়ের জন্য মেয়ে দেখা, তার উপর সেই মেয়েটা সারা। সব দিক দিয়ে মারাত্মক যন্ত্রণা আর বিরক্তি বোধ করছে আরিশ। এবার সে বিরক্তি নিয়ে বলল, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না আম্মু, আমি এসবের জন্য এখন রেডি না। আরিশের মা অবাক হয়ে বলল, এখন রেডি না মানে? বুড়ো হয়ে গেলে বিয়ে করবি নাকি? কারণ যে এসব না সেটা তো আর আরিশ বলতে পারছে না। সবকিছুর মূল যে নীরার সাথে তার ব্রেকআপ, সেটা কি করে তার মাকে বলবে?
তাই সে টাকার বাহানা দিয়ে বলল, সেসব কারণে না, এখন তো টাকার সমস্যা, সেটা তো জানোই। আবার প্রমোশনও পাইনি, আবার আপুর বিয়েটাও আটকে আছে। ওসব দিকে তোর চিন্তা করতে হবে না। আর আমার জানা মতে এতটুকু টাকার সমস্যা হয়নি যে তোর বউকে নিয়ে তুই একদমই চলতে পারবি না। না, সেটা না, কিন্তু আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আরিশের মা এবার একটু ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলেন। তুই কি আমাকে ভালোবাসিস না? আমাকে সম্মান করিস না? আরিশ অসহায় মুখ করে বললেন, এমন কেন বলছো আম্মু? তো কি করে বলবো? সারার আম্মুকে আমি বলেও দিয়েছি যে আরিশ রাজি। তাই বলে আমার কাছে না জেনে বললে? আমার ছেলে আমার সাথে এমন করবে? আমি তো ভেবেছিলাম আমার পছন্দ মানে তোর পছন্দ। আমার একবার বলাতেই তুই বিয়েতে রাজি হয়ে যাবি, কিন্তু তোর কাছে আমার তেমন গুরুত্ব নেই বলি তো তুই রাজি হচ্ছিস না। মায়ের মুখে এমন সব কথা শুনে আরিশ হাল ছেড়ে রাজি হয়ে গেল। এই ভেবে যে নীরা আর তার সম্পর্কে সারা তো সবটাই জানে, আর একটু ভালোভাবে বললে সারাও বিয়ে থেকে পিছপা হয়ে যাবে। তখন আর তার মাও কিছু বলবে না বিয়ের জন্য। আরিশের সম্মতি পেয়ে আরিশের মা তাকে আলিঙ্গন করে চলে যায়। এদিকে রফেজা বেগমের মুখে আরিশের সাথে বিয়ের কথা শুনে সারাও খুব অবাক হয়েছিল, কিন্তু সব দিক শুনে বিবেচনা করে সেও রাজি হয়ে যায়। প্রথমে সেও রাজি হয়েছিল না, পরে নিজের গায়ের রঙের জন্য আগের সম্বন্ধগুলো চলে যাবার কথা তার মা তাকে মনে করে দেওয়ার পর সে রাজি হয়। আবার আরিশের সাথে নীরার ব্রেকআপের বিষয়টা, তার আর আরিশের বন্ধুত্বের বিষয়টার কথা চিন্তা করেও রাজি হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও তার মনে প্রশ্ন জাগে, আরিশ কি রাজি হবে? রাজি হলেও তাকে কি স্ত্রী হিসেবে মেনে নেবে? নীরার কথা কি সে মন থেকে মুছতে পারবে? তাদের বন্ধুত্বটাকে কি সে এক ধাপ এগিয়ে দেবে? নিজেকে নিজেই এসব প্রশ্ন করে একটা চিন্তার শ্বাস ফেলে সারা।